আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে থেকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক সলভ সিরিজটি শুরু করতেছি। আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যাসহ সমাধান করব। এর আগে আমরা খুলনা ভার্সিটি এবং কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করেছি। সেই ক্লাসগুলোর লিঙ্ক তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট e⁻x ইন্টু cos x প্লাস sin x dx এর মান কোনটি। আচ্ছা, তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেট e⁻x এর ভিতরে যদি দুটো ফাংশন থাকে, একটা হচ্ছে ফাংশন অফ এক্স এবং আরেকটা হচ্ছে ফাংশন প্রাইম এক্স। ফাংশন অফ এক্সকে ডিডিএক্স করলে ফাংশন প্রাইম এক্স পাওয়া যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, যদি e⁻x এর ভিতরে দুটি ফাংশন থাকে যেখানে একটিকে ডিডিএক্স করলে আরেকটিকে পাওয়া যাবে, তাহলে এই যৌগটির অ্যান্সার হবে e⁻x ইন্টু ফাংশন অফ এক্স প্লাস সি। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমাদের এখানে দুটি ফাংশন রয়েছে এবং এখানে সাইন এক্সকে ডিডিএক্স করলে কিন্তু cos x পাওয়া যায়। আমরা যদি চিন্তা করি যে cos x কে ডিডিএক্স করলে কত হবে, cos x কে ডিডিএক্স করলে কিন্তু মাইনাস সাইন এক্স চলে আসে। সেক্ষেত্রে কিন্তু চিহ্নটা মিলবে না, মাঝখানের চিহ্ন কিন্তু প্লাসই থাকা লাগবে। তো cos x কে ডিডিএক্স করলে কিন্তু শুধু সাইন এক্স আসে না, মাইনাস সাইন এক্স আসে। এজন্য আমরা cos x কে নিব না, আমরা সাইন এক্সকে নিব। অর্থাৎ এটাকে যদি আমি সাজিয়ে লিখি, তাহলে প্রথমে লিখতে হবে সাইন এক্স এবং পরে লিখতে হবে cos x। তো এবার দেখো, এটা হচ্ছে আমাদের ফাংশন অফ এক্স, এটাকে যদি আমরা ডিডিএক্স করি তাহলে এটা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশন প্রাইম এক্স। আচ্ছা, তাহলে এই যৌগটির উত্তর হবে e⁻x ইন্টু ফাংশন অফ এক্স, অর্থাৎ মেইন ফাংশন যেটাকে আমরা ডিডিএক্স করতেছি, অর্থাৎ সাইন এক্স। তাহলে উত্তর হচ্ছে e⁻x ইন্টু সাইন এক্স প্লাস সি। তো এই উত্তরটা আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 12 মিটার পার সেকেন্ড বেগের দুই পার্শ্বে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত অংশকদ্বয় কত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের একটি বেগ রয়েছে, সেটা হচ্ছে এদিকে ক্রিয়ারত, বেগের মানটি হচ্ছে 12। তো এই বেগের এদিকে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, তো 30 ডিগ্রি কোণে ক্রিয়ারত যেই অংশক সেইটা, এবং একই সাথে এ পাশে রয়েছে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত একটি অংশক। তো আমাদের এই দুটি, আচ্ছা এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তো এখানে 30 ডিগ্রি আর এখানে 60 ডিগ্রি, আমাদের প্রশ্নে এই দুটি অংশকের মান জানতে চেয়েছে। আচ্ছা, তো আমরা জানি 30 ডিগ্রি যেহেতু আছে, তাহলে এই দিক বরাবর উপাংশ হবে 12 cos 30, এবং এখানে যেহেতু 60 ডিগ্রি বলা আছে, তো এই দিক বরাবর আমরা উপাংশ বলতে পারি 12 cos 60। আমরা জানি যদি অ্যাঙ্গেল থাকে তাহলে সেদিকে cos নিতে হয়, যেহেতু দুই পাশে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে এজন্য আমরা দুই পাশেই cos নিয়েছি। তাহলে 12 cos 30 এটার মান হচ্ছে 12 ইন্টু cos 30 এর মান আমরা জানি √3/2। তো এটা করলে 12 আর 2 কাটাকাটি করলে আমরা পাবো 6, অর্থাৎ 6√3। আর এই পাশে আমাদের ছিল 12 cos 60। আমরা জানি cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তো 12 ইন্টু হাফ করলে আমরা পেয়ে যাব 6। তাহলে আমাদের বেগের উপাংশদ্বয় হলো বা অংশকদ্বয় হচ্ছে 6√3 এবং 6। তো এই উত্তরগুলো আমাদের প্রথম অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 3 নম্বর কোশ্চেনটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 2π/3 কোণে কার্যরত 4 নিউটন ও 1 নিউটন মানের বল দুটির লব্ধির মান কত হবে। তো আমরা লব্ধির নর্মাল যে সূত্রটা জানি সেটা এখানে অ্যাপ্লাই করলে হবে। আমরা জানি লব্ধি বের করার সূত্র হচ্ছে r = √p² প্লাস q² প্লাস 2pq ইন্টু cos আলফা। তো বুঝতেই পারতো, সেখানে p মানে হচ্ছে 4 নিউটন এবং q মানে হচ্ছে 1 নিউটন, আর আমাদের আলফা দেওয়া রয়েছে 2π/3 অর্থাৎ 120 ডিগ্রি। এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তো p এর জায়গায় 4 বসালে 4কে স্কোয়ার করলে আমরা একবারে 16 লিখে দিতেছি, প্লাস q² অর্থাৎ 1², 1কে স্কোয়ার করলে হয় 1, প্লাস 2pq। আচ্ছা, তাহলে 2 ইন্টু pq মানে হচ্ছে এই দুটোর গুণফল, তো 4-কে আমরা 4 লিখতে পারি, ইন্টু এখানে হচ্ছে cos আলফা, তার মানে cos 2π/3, আর 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি,
আমরা জানি কজ 120 ডিগ্রি এর মান হচ্ছে -½ কজ 120 ডিগ্রি এর মান হচ্ছে -½ তো আমরা এখানে একবারেই -½ বসিয়ে দিচ্ছি, তাহলে এই 2 এবং এই 2 কাটাকাটি যায়। আচ্ছা, এরপর রুটের ভিতরে 16 আর 1 যোগ করলে আমরা পাবো 17, আর দেখতেই পাচ্ছ এখানে মাইনাস থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে হবে এবং 4 একে 4 থাকে, তো 17 থেকে 4 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 13, তাহলে আমাদের লব্ধির মানটা হচ্ছে √13 এত নিউটন। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে x⁻19 - 6 × x⁻11 + k রাশির একটি উৎপাদক x-1 হলে k এর মান কত? আচ্ছা, তাহলে দেখো রাশিটির একটি উৎপাদক দেওয়া রয়েছে x-1, আমরা কি করব, এই উৎপাদকটা =0 লিখব, x-1 =0 লিখব, তাহলে x এর মানটা আমরা পাচ্ছি 1। তো x এর যে মানটা 1 পেলাম, এই মানটা যদি আমরা প্রদত্ত রাশিতে বসাই তাহলে এটা 0 হবে, কারণ x-1 রাশিটির একটি উৎপাদক। তো যেহেতু x-1 রাশিটির একটি উৎপাদক, সেহেতু এখান থেকে প্রাপ্ত x এর মান অর্থাৎ 1 এই রাশির মধ্যে বসালে রাশিটার মান 0 হবে। আচ্ছা, তো প্রশ্ন মতে আমরা এবার x এর জায়গাতে 1 বসিয়ে দিব, x এর জায়গাতে 1 এই রাশিতে বসিয়ে দিব, তাহলে লাইনটা হয় 1⁻19 - 6 × 1⁻11 + k বসানোর পরে এই রাশিটার মান আসবে 0। আচ্ছা, এবার আমরা জানি 1-এর পাওয়ার যাই হোক না কেন সেটা কিন্তু 1ই হয়, মাইনাস এখানেও সেম, এটা 1 হবে, তো 6কে আমরা একবারে 6 লিখতে পারি, + k = 0। এবার 1 - 6 করলে আমরা পেয়ে যাব -5, তারপর হচ্ছে +k = 0, এবার -5 এপাশে গেলে হবে +5, অর্থাৎ আমরা k এর মানটা পেয়ে গেলাম 5। প্রশ্নে আমাদেরকে k এর মানটা জানতে চেয়েছিল, তো k এর মানটা হচ্ছে 5, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। 5 নম্বর প্রশ্নটি এসেছে নির্ণায়ক থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এই নির্ণায়কটির দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক, তো আমাদের দ্বিতীয় সারি হচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি। আচ্ছা, তো এই দ্বিতীয় সারির উপাদানগুলোর সহগুণক যথাক্রমে a2, b2 এবং c2 হলে a3a2 + b3b2 + c3c2 এর মান কত হবে? তো আমরা এটা স্টেপ বাই স্টেপ সলভ করব। ফার্স্টে আমরা সহগুণক বের করব। আচ্ছা, তো এখানে 3টা উপাদান রয়েছে, ফার্স্টে আমরা a2 এর সহগুণক বের করব। তাহলে a2 এর সহগুণক, আমরা জানি সহগুণক মানে হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি, সহগুণকের বেলাতে কিন্তু একটা এক্সট্রা চিহ্ন দেওয়া লাগে, সহগুণক মানে হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। আচ্ছা, তো চিহ্ন দেওয়ার নিয়মটা খুবই সিম্পল, আমরা প্রথমটার চিহ্ন মনে রাখবো প্লাস, অর্থাৎ প্রথমে যে a1 রয়েছে এটার চিহ্ন হচ্ছে প্লাস, তো এটার চিহ্ন যদি প্লাস হয় এরপরটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস এরপরটা আবার হবে প্লাস, এবার প্লাসের সাথে যেটা রয়েছে সেটা হবে মাইনাস, এরপর মাইনাসের সাথেটা হবে প্লাস। একইভাবে পাশাপাশি সবসময় বিপরীত চিহ্ন বসবে, প্লাসের পাশেরটা হবে মাইনাস, মাইনাসের পাশেরটা হবে প্লাস, প্লাসের উপরেরটা তাহলে মাইনাস, আর মাইনাসের পাশেরটা প্লাস। তো আমরা এইভাবে চিহ্নগুলো দিয়ে দিতে পারি। আমি এদিকে গিয়েছি, আমরা কিন্তু চাইলে নিচে থেকেও আসতে পারতাম, যেদিকে যাই না কেন আমরা জাস্ট এটাই মনে রাখবো যে পাশাপাশি অর্থাৎ বামে ডানে অথবা উপরে নিচে সবসময় বিপরীত চিহ্ন হয়, তাহলে কিন্তু আমাদের চিহ্নের ঝামেলা শেষ। আচ্ছা, তো এখানে a2 এর সহগুণক প্রথমে রয়েছে চিহ্ন, তো a2 এর ক্ষেত্রে চিহ্নটা কিন্তু আমরা পেয়ে গেলাম মাইনাস, তো আমরা এখানে ফার্স্টেই মাইনাস দিয়ে দিলাম। এরপর অনুরাশি, অনুরাশি বের করার নিয়ম হচ্ছে আমরা যেহেতু a2 নিয়ে কাজ করতেছি, তাহলে a2 বরাবর সারি বাদ দিব এবং a2 বরাবর কলামটাকেও বাদ দিব, এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে আমাদের থাকে b1 c1 এবং b3 c3। তো আমরা এখানে নির্ণায়কের ভিতরে লিখে দিব b1 c1 আর নিচে লিখব b3 c3। এবার জাস্ট এখানে নির্ণয় করলেই হয়ে যাবে। তো শুরুতে আমরা মাইনাস দিয়ে দিব, আর নির্ণয় আমরা করতে পারি ফার্স্টে মুখ্য কর্ণ এই দুটো গুণ করতে হবে, অর্থাৎ b1 c3 এরপর হচ্ছে মাইনাস এই দুটো গুণ করতে হবে, অর্থাৎ b3 c1।
তো গুণ করা শেষ। এবার আমরা চাইলে মাইনাস দিয়ে ভিতরেরটাকে গুণ করে দিতে পারি। তো মাইনাস দ্বারা গুণ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস B3C1, আর এটা প্লাস ছিল, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস B1C3। তো এটা হচ্ছে আমাদের A2 এর সহগুণক। প্রশ্নমতে কিন্তু বলা হয়েছিল যে এই উপাদানগুলো অর্থাৎ A2, B2 এবং C2 এদের প্রত্যেকটার সহগুণক হবে বড় হাতের A2, বড় হাতের B2, বড় হাতের C2। তো আমরা বলতে পারি যে এটা যেহেতু A2 এর সহগুণক, তাহলে এখানে আমরা বলতে পারি যে বড় হাতের A2। প্রশ্নমতে কিন্তু এটা বলা যায়। তাহলে এখান থেকে আমরা একটা মান পেলাম। একইভাবে আমরা এবার B2 এবং C2 এর সহগুণক বের করব। তো এখানে লিখতেছি B2, আমরা নিচে লিখতেছি B2 এর সহগুণক। এখানে হচ্ছে আমাদের সূত্র হচ্ছে চিহ্ন ইন্টু অনুরাশি। তো আমরা দেখতে পাচ্ছি B2 এর চিহ্ন হচ্ছে প্লাস, তো এখানে প্লাস দেওয়া লাগবে না। এবার আমরা নির্ণায়ক লিখব। তো এখানেও সেম জিনিস, যেহেতু আমরা B2 নিয়ে কাজ করতেছি, তাহলে B2 বরাবর এই সারি বাদ এবং এই কলাম বাদ, শুধুমাত্র এই কলামটা বাদ। তাহলে আমাদের থাকতেছে A1C1 এবং A3C3। যেহেতু আমরা এই কলামটা বাদ দিয়েছি আর মাঝখানে সারি বাদ দিয়েছি, তো আমাদের থাকতেছে A1 A3 আর C1 C3। তো আমরা এখানে লিখে দিচ্ছি A1 A3 এবং C1 C3। এবার এই নির্ণায়কটার মান আসবে A1 C3 মাইনাস A3 C1। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের B2 এর সহগুণক। তো আমরা বলতে পারি সুতরাং B2 সমান সমান A1 C3 মাইনাস A3 C1। আমরা এখান থেকে আরও একটি মান পেয়ে গেলাম। এবার একইভাবে আমরা C2 এর সহগুণক বের করব। তো এখানে আমি লিখতেছি যে C2 এর সহগুণক। আচ্ছা, তো আমাদের যে নির্ণায়ক দেওয়া ছিল সেখান থেকে আমরা দেখতে পারতেছি যে C2 এর যে চিহ্ন, সেই চিহ্নটা কিন্তু মাইনাস। C2 এর চিহ্নটা হচ্ছে মাইনাস। তো আমরা শুরুতে মাইনাস দিয়ে দিব এবং C2 এর ক্ষেত্রে এই বরাবর সারি বাদ যাবে এবং কলামটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তাহলে থাকবে A1 A3 এবং B1 B3। A1 A3 থাকবে আর B1 B3 থাকবে। তো আমরা এখানে লিখে দিচ্ছি, চিহ্ন হবে মাইনাস এবং এখানে হবে A1 A3 আর হচ্ছে B1 B3। আচ্ছা, এবার মাইনাস থাকবে, নির্ণয় করলে এখানে হবে A1 B3 মাইনাস, প্রথমে মাইনাস দিতে হয়, তারপর A3 B1। আচ্ছা, এবার এটার মধ্যে যেহেতু শুরুতে মাইনাস রয়েছে, তো আমরা মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস A3 B1, আর এটা হবে মাইনাস, প্লাসে মাইনাসে হবে মাইনাস A1 B3। তো এটা হচ্ছে আমাদের C2 এর মান। তো আমরা কিন্তু A2, B2 এবং C2 এই তিনটা মান পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে আমাদের প্রশ্নে কি বের করতে বলা হয়েছিল। প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছিল এটা। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু A2, B2 এবং C2 এর মান জানি। এবার জাস্ট এই মানগুলো এখানে বসিয়ে দিলেই হবে। আচ্ছা, তাহলে আমরা A2 যেটা পেয়েছি, A2 এর সাথে গুণ করব A3, B2 এর সাথে গুণ করব B3 এবং C2 এর সাথে গুণ করব C3। তো গুণ করলে আমরা পাই, আচ্ছা এখানে আমাদের রয়েছে A2 এর সাথে গুণ করতে হবে A3। তো সবগুলোর সাথে যদি আমরা A3 গুণ করি, এটার সাথে গুণ করতে হবে A3। তো সবার সাথে A3 গুণ করলে আমরা পাবো A3 B3 C1, তারপর মাইনাস A3 B1 C3। আচ্ছা, গুণ করা শেষ, তারপরে প্লাস। এরপর এই যে আমাদের ছিল B2 এর সাথে গুণ করতে বলা হয়েছিল B3। তো আমরা এবার এর সাথে B3 গুণ করে দিব, তাহলে হবে A1 B3 C3। তাহলে হচ্ছে A1 B3 C3। এরপর মাইনাস A3 B3 C1 ইন্টু হচ্ছে C1। এরপর আমাদেরকে বলা হয়েছিল C2 এর সাথে C3 গুণ করতে। তো আমরা সবাইকে C3 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে A3 B1 ইন্টু C3 আর ফাইনালি
মাইনাস a1b3c3 মাইনাস a1b3c3। তো সবগুলো গুণ করা শেষ। এবার আমরা দেখতে পাবো যে সবগুলোই কিন্তু কাটাকাটি যায়। আমাদের প্রথমে রয়েছে a3b3c1, এটা প্লাসের এবং এটা হচ্ছে মাইনাসের, তো এটা কাটাকাটি যায়। একইভাবে a1b3c3 এটা প্লাসের এবং হচ্ছে a1b3c3 এটা হচ্ছে মাইনাসের, তো এই দুটো কাটা যাবে। সেমভাবে এইটা এবং এটাও কাটা যায়। তো সবগুলো কাটাকাটি গিয়ে আমাদের ফাইনাল রেজাল্ট হলো 0। তো আমাদের যে মানটা বের করতে বলা হয়েছিল সেটার মান হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। 6 নম্বর প্রশ্নটি যোগজীকরণ থেকে এসেছে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে ইন্টিগ্রেট এক্স ডিভাইডেড বাই এক্স পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স এর মান কত, এবং আমাদের লিমিট দেওয়া রয়েছে 0 থেকে 1। আচ্ছা, তো এই ম্যাথটার ক্ষেত্রে আমরা এক্স পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 1 আর এখানে ডিএক্স, আর লিমিট দেওয়া ছিল 0 থেকে 1। এটা লেখার কারণ হচ্ছে আমরা এবার যদি এক্স স্কোয়ারকে জেড ধরে নেই তাহলে কিন্তু উপরের রাশিটা পাওয়া যায়। আমি এখানে করে দেখাচ্ছি। আমরা লিখব যে ধরি এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, এবার দুই পাশে ডিডিএক্স করলে এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে হবে 2x আর জেডকে ডিডিএক্স করলে হবে ডিজেড বাই ডিএক্স। এবার আর গুণন করে দিলে 2x dx ইকুয়াল টু থাকবে ডিজেড। আচ্ছা, আর আমাদের যেহেতু এখানে রয়েছে এক্স ডিএক্স, তো আমরা শুধুমাত্র এক্স ডিএক্স রাখবো। দুই গুণাকারে রয়েছে, এটাকে এ পাশে পাঠালে হবে হাফ। তাহলে এবার বুঝতে পারতেছো যে এক্স ডিএক্স এই জায়গায় আমরা লিখতে পারি হাফ ডিজেড। তো বাইরে হাফ লিখতেছি আর এখানে লিখে দিলাম ডিজেড। নিচে এক্স স্কোয়ারের জায়গায় আমরা জেড লিখব, অর্থাৎ জেড আর আগে থেকে বাইরে স্কোয়ার ছিল প্লাস 1। তো আমরা যেহেতু চলক চেঞ্জ করেছি আমাদেরকে লিমিটটাও চেঞ্জ করতে হবে। তো লিমিট কিভাবে চেঞ্জ করতে হবে সেটা এখানে দেখিয়ে দিচ্ছি। উপরে হচ্ছে আমাদের এক্স, নিচে হচ্ছে জেড। তো এখানে আমরা এক্সের লিমিটগুলো লিখে ফেলবো। এক্সের লিমিটগুলো ছিল 0 এবং 1। আচ্ছা, এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, তাহলে জেডের যে মান পাওয়া যাবে সেগুলো আবার এখানে লিখে ফেলবো। তো বুঝতে পারতেছো এক্সের মান যদি নাকি 0 হয় তাহলে 0 স্কোয়ার করলে জেডের মানটা কিন্তু 0ই পাওয়া যায়। একইভাবে এক্সের মানটা যদি 1 হয় তাহলে 1কে স্কোয়ার করলে হয় 1, অর্থাৎ জেডের মানটা আমরা 1ই পাচ্ছি। তাহলে লিমিটটা আলটিমেটলি চেঞ্জ হচ্ছে না, লিমিট যা ছিল তাই থেকে যাচ্ছে। আচ্ছা, এবার এই জিনিসটার কিন্তু যোগজের সরাসরি সূত্র রয়েছে। আমরা পড়েছিলাম ইন্টিগ্রেশন 1/x স্কোয়ার প্লাস 1 এর সূত্র ছিল tan ইনভার্স x। তো এখানে যেহেতু জেড রয়েছে আমরা সিম্পলি লিখব tan ইনভার্স জেড। আর আমাদের লিমিটটা হচ্ছে আপার লিমিট হচ্ছে 1 এবং লোয়ার লিমিট হচ্ছে 0, এবং শুরুতে আমাদের হাফ ছিল, তো আমরা এখানে হাফ লিখে দিতেছি। আচ্ছা, আর এখানে সমান সমান, তাহলে হাফ। এবার আমরা জাস্ট এখানে লিমিটটা বসিয়ে দিব। তাহলে ফার্স্টে 1 বসাবো, অর্থাৎ tan ইনভার্স 1, এরপর মাইনাস 0 বসাবো, তাহলে tan ইনভার্স 0। আমরা জানি tan ইনভার্স 1 এটা মানে হচ্ছে π/4, কারণ 45 ডিগ্রির মানে কিন্তু 1 আসে, এজন্য tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ π/4। এরপর মাইনাস tan ইনভার্স 0 এটা মানে হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ভিতরে শুধুমাত্র π/4 থাকে। এবার আমরা যদি π/4 এবং হাফ গুণ করি তাহলে আমরা পাবো π/8। π/4 এবং হাফ গুণ করলে আমরা পাবো π/8। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। চলো এবার 7 নাম্বার কোশ্চেনটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে সাইন ইনভার্স মাইনাস কজ এক্স প্লাস সাইন ইনভার্স কজ 3x এর মান কোনটি হবে। তো আমরা এখানে বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি। আমরা পড়েছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর একটি সূত্র রয়েছে, যেটি হচ্ছে সাইন ইনভার্স এক্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ একবার বাইরে এক্স রাখবো, ভিতরে হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকবার বাইরে ওয়াই রাখবো, ভিতরে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা সাইন ইনভার্স এটাকে ধরতেছি এক্স প্লাস সাইন ইনভার্স এটাকে ধরতেছি ওয়াই। তাহলে সূত্রটা হবে সাইন ইনভার্স, ভিতরে হচ্ছে আমাদের এক্স, তারপর রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার
তো এটাকে স্কোয়ার করলে হবে কজ স্কোয়ার 3x। এরপর হচ্ছে প্লাস ওয়াই অর্থাৎ কজ 3x ইন্টু রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এর আগে মাইনাস থাকলেও আমরা যেহেতু এটাকে স্কোয়ার করতেছি তাহলে কিন্তু আর মাইনাসটা থাকবে না, এটা হবে শুধুমাত্র কজ স্কোয়ার এক্স। আমরা যদি এটাকে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু মাইনাসকে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এজন্য শুধু কজ স্কোয়ার এক্স লিখেছি। আচ্ছা, এবার আমরা জানি, আমরা কিন্তু এই সূত্রটা পড়ছিলাম যে সাইন স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আমরা এই সূত্র জানি, এখান থেকে বলা যায় যে সাইন থিটা সমান সমান রুট 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো আমাদের এখানে দেখো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা এসেছে এবং রুট রয়েছে, তো এর জায়গায় আমরা কিন্তু সাইন থিটা বলতে পারি। অর্থাৎ আমাদের লাইনটা হয় সাইন ইনভার্স, এটাকে আমরা বলতে পারি সাইন 3x। একইভাবে এটাকে আমরা বলতে পারি সাইন এক্স। আচ্ছা, তো প্রথমটার মধ্যে কিন্তু মাইনাস রয়েছে এবং দ্বিতীয়টা কিন্তু প্লাস। তো আমরা একটা কাজ করি, একবারে সাজিয়ে প্লাসটাকে আগে লিখব। তো এটাকে আগে লিখতেছি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তার রুট, এটাকে আমরা লিখতে পারি সাইন এক্স এবং তার সাথে রয়েছে কজ 3x। এরপর এবার মাইনাসেরটা লিখব, তো মাইনাস কজ এক্স ইন্টু এটাকে আমরা লিখতে পারি সাইন 3x। আচ্ছা, তো এবার খেয়াল করলে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের ত্রিকোণমিতির আরও একটা সূত্র হয় সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে সাইন এ মাইনাস বি এর সূত্র। আমরা পড়েছিলাম সাইন এ মাইনাস বি এর সূত্র হচ্ছে সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। তো বুঝতে পারতেছো এখানে সাইন এ কস বি, এ হচ্ছে আমাদের এক্স এবং বি হচ্ছে 3x মাইনাস কজ এ সাইন বি। তো এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স বাইরে থাকবে আর এটাকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি অর্থাৎ 3x। তাহলে সাইন এবং সাইন ইনভার্স কিন্তু কাটাকাটি যাবে, থাকবে x মাইনাস 3x আর x মাইনাস 3x এটাকে আমরা লিখতে পারি মাইনাস 2x। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশানে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। আচ্ছা, এবার 8 নাম্বার কোশ্চেনটি এসেছে বৃত্ত থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12y প্লাস পি ইকুয়াল 0 এই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে পি এর মান কোনটি? আচ্ছা, আমরা জানি বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা যদি প্রদত্ত সমীকরণকে আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারতেছি যে আমাদের এক্সের সহগ এটা হচ্ছে 2g আর এখানে এক্সের সহগ হচ্ছে -8। তাহলে বলতে পারি যে 2g সমান সমান -8। আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখা লাগবে যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ অবশ্যই 1 থাকতে হবে। 1 না থাকলে যদি এখানে 5 থাকতো তাহলে সবাইকে 5 দ্বারা ভাগ করতে হতো, এরপরে আমরা কম্পেয়ার করতাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2g সমান সমান -8 এবং এখান থেকে জি এর মানটা পাই -8 ভাগ 2 অর্থাৎ -4 এবং বুঝতে পারতেছি সি এর মানটা হচ্ছে আমাদের পি, সি হচ্ছে আমাদের পি। তো আমাদের শুধু এই দুইটা মানে লাগবে, কারণ প্রশ্নে বলা ছিল যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে আর আমরা জানি এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, জি এর মানটা হচ্ছে -4 অর্থাৎ -4 এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি, সি এর মানটা হচ্ছে আমাদের পি। তো এখান থেকে বুঝতে পারতেছো পি এর মানটা আমরা পেয়ে যাব 16, -4কে হোল স্কোয়ার করলে হয় +16। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 9 নম্বর এমসিকিউটা এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ইকুয়াল 1 অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটি? আমরা জানি অধিবৃত্তের সমীকরণ কিন্তু দুইটা হতে পারে, একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এবং আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ, আরেকটা হচ্ছে তোমার ওয়াই ফার্স্টে হবে অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। অর্থাৎ একবার এক্সের চিহ্ন হয় পজিটিভ আরেকবার ওয়াই এর চিহ্ন হয় পজিটিভ। তো এটার ক্ষেত্রে এক্স হচ্ছে আমাদের আরোক্ষ, ওয়াই হচ্ছে অনুবন্ধী অক্ষ এবং এটার ক্ষেত্রে ওয়াই হচ্ছে আরোক্ষ
এক্স অক্ষ হচ্ছে অনুবন্ধী অক্ষ। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের যে সূত্র সেটা হবে এরকম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এর সূত্র হবে 2b²/a, এবং এটার ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হবে 2a²/b। অর্থাৎ আমাদের দেখতে হবে যে আরক্ষ কোনটা। আরক্ষ যদি x হয় তাহলে a নিচে বসবে, এবং আরক্ষ যদি y হয় তাহলে b নিচে বসবে। বা আমরা সিম্পলি এভাবে মনে রাখতে পারি যে যেটা প্লাস হবে সেটা নিচে বসবে। তো দেখতে পাচ্ছ এখানে b এর চিহ্নটা কিন্তু প্লাস, এজন্য b নিচে বসেছে, আর উপরেরটার মধ্যে স্কোয়ার হবে। তো আমাদের যেহেতু y এর চিহ্নটা প্লাস, সেজন্য এর অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হবে এটা। আচ্ছা, আর আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের b² হচ্ছে 1, কারণ এখানে নিচে কিছু নাই, তো আমরা বলতে পারি 1 রয়েছে। তো এখান থেকে বলা যায় b² এর মানটা হচ্ছে 1 এবং a² এর মানটা হচ্ছে 2। আচ্ছা, তো আমাদের শুধু b এর মানটা লাগবে। b² এর মান যদি 1 হয় তাহলে b এর মানটা হবে √1, অর্থাৎ শুধু 1। তো এই মানগুলো আমরা এবার এখানে বসিয়ে দিব। তাহলে 2 × a², 2 × a² অর্থাৎ 2 গুণ 2 ডিভাইডেড বাই b, b এর মানটা হচ্ছে 1। তাহলে 2 দুগুণে 4 ভাগ 1 অর্থাৎ শুধু 4। তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম 4, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে সি। 10 নম্বর প্রশ্নে জানতে চেয়েছে যে ddx অফ log বেস 10x এর মান কোনটি। তো এটার কিন্তু আমরা সরাসরি সূত্র জানি, আমরা পড়েছিলাম ddx অফ log বেস a x এর সূত্র হচ্ছে 1/x log a e, অর্থাৎ লগের বেস যদি নাকি a হয় তাহলে এর জায়গায় a থাকবে, এবং এই এক্সটা শুরুতে 1/x আকারে চলে আসবে, আর এক্সট্রা করে একটা ই চলে আসবে। তো বুঝতেই পারতেছো এখানে এর জায়গাতে 10 রয়েছে, তাহলে এর অ্যান্সারটা হবে 1/x log বেস 10e, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। চলো এবার 11 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। এই প্রশ্নটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে z = 1 - i ডিভাইডেড বাই 1 + i হলে রিয়েল পার্ট অফ z কত, অর্থাৎ z এর বাস্তব অংশটি জানতে চেয়েছে। তো এর জন্য আমাদেরকে এই রাশিটাকে আদর্শ আকারে অর্থাৎ a + ib আকারে প্রকাশ করতে হবে। তো আমরা জানি প্রকাশ করার জন্য আমাদেরকে লব এবং হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তো ফার্স্টে যা আছে আমরা সেটা লিখে দিচ্ছি 1 - i ডিভাইডেড বাই 1 + i। তো হর হচ্ছে আমাদের 1 + i, হরের অনুবন্ধী হচ্ছে 1 - i। অনুবন্ধী মানে হলো শুধুমাত্র i এর চিহ্ন চেঞ্জ করা। তো আমরা কি করব, লব এবং হরকে অনুবন্ধী অর্থাৎ 1 - i দ্বারা গুণ করব। আমরা হরের অনুবন্ধী অর্থাৎ 1 - i দ্বারা উপরে এবং নিচে গুণ করেছি। তো দেখতে পাচ্ছ উপরে 1 - i ইন্টু 1 - i, এটাকে আমরা বলতে পারি 1 - i হোল স্কোয়ার। আর নিচে কিন্তু আমাদের সূত্র হয় a + b ইন্টু a - b। সূত্র হচ্ছে a² - b²। আচ্ছা, এবার উপরে সূত্র হয় একটা, সেটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তো আমরা সেটা জানি, সেটা হচ্ছে a² - 2ab অর্থাৎ 2i প্লাস b², a² - 2ab প্লাস b²। আচ্ছা, এবার নিচে 1 - i²। তো i² মানে হচ্ছে -1। এবার আমরা লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এখানে আমরা সেম কাজ করব, এখানে প্লাস i² এর জায়গায় আমরা লিখতে পারি -1, আর নিচে হয়ে যাচ্ছে 1 + 1 অর্থাৎ 2। এবার বুঝতে পারতেছো প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র -2i, আর নিচে হচ্ছে 2। তাহলে 2 এবং 2 কেটে দিলে আমরা পাই -i। আচ্ছা, এবার এটাকে আমরা যদি সাজিয়ে লিখতে চাই তাহলে লেখা যায় 0 + i ইন্টু -1। এখানে কোনো বাস্তব অংশ নেই, তো বাস্তব অংশ কিন্তু আমরা 0 লিখতে পারি, এবং i এর সহগ হচ্ছে -1। তো এটাকে যদি আমরা মাঝখানে প্লাস দিতে যাচ্ছি, তো মাঝখানে প্লাস দিয়ে i এর সাথে -1 গুণ আকারে লিখতে পারি, অর্থাৎ এভাবে আমরা a + ib আকারে প্রকাশ করে ফেললাম। তো আমাদের প্রশ্নে জানতে চেয়েছিল যে z এর বাস্তব অংশ কত। তো বুঝতে পারতেছো বাস্তব অংশ হচ্ছে আমাদের 0, এবং যদি জানতে চাইতো যে z এর ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক অংশ কত, সেটাকে লেখা হয় im, অর্থাৎ ইমাজিনারি পার্ট।
জেড এর ইমাজিনারি পার্ট মানে হচ্ছে আই এর যে সহগ সেটা। তো আই এর সহগ হচ্ছে -1, সেটা হয়তো -1। তো আমাদের প্রশ্নে শুধুমাত্র রিয়েল পার্টটা জানতে চেয়েছে, এটা হচ্ছে 0। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 12 নম্বর এমসিকিউটি কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে y² = -8x এবং x² = 16y। এই পরাবৃত্ত দুটির উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমরা জানি পরাবৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে y² = 4ax, আরেকটা হচ্ছে x² = 4ay। আচ্ছা, তাহলে প্রথমটা আমাদের দেওয়া ছিল y² = -8x, আর দ্বিতীয়টা দেওয়া ছিল x² = 16y। তো আমরা যদি এবার কম্পেয়ার করি তাহলে বুঝতে পারতেছি x এর সহগটা হচ্ছে আমাদের 4a। তাহলে এখান থেকে প্রথম সমীকরণের ক্ষেত্রে বলা যায় 4a = -8, এবং এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব -8/4 অর্থাৎ -2। একইভাবে আমরা এখান থেকেও এর মানটা পেতে পারি। বুঝতে পারতেছো y এর সহগ হচ্ছে 4a এবং এখানে হচ্ছে 16a, সুতরাং বলা যায় 4a = 16। তাহলে a = আসে 16/4 অর্থাৎ 4। আচ্ছা, এইবার আমরা জানি উপকেন্দ্র যেটা রয়েছে y² = 4ax, আমরা এটা চিত্রের মাধ্যমে বোঝাচ্ছি। y² = 4ax সমীকরণটা চিত্রের মাধ্যমে আঁকলে হবে এইদিকে, যেহেতু x এর ঘাত 1 সেহেতু পরাবৃত্তটা x এর অক্ষের দিকে মুখ করে থাকবে। এখানে বুঝতে পারতেছো x কিন্তু একঘাতী, এজন্য পরাবৃত্তটা x অক্ষের দিকে মুখ করে থাকবে। আচ্ছা, তো এখানে এটার উপকেন্দ্র হবে এইখানে, এবং এক্ষেত্রে উপকেন্দ্রটার স্থানাঙ্ক হচ্ছে a,0। তো এখান থেকে কিন্তু আমরা এর মানটা পেয়েছি -2। তাহলে প্রথম যে আমাদের পরাবৃত্ত রয়েছে তার উপকেন্দ্র হচ্ছে -2,0। একইভাবে আমরা এইটার উপকেন্দ্র বের করব। তো x² = 4ay, আমরা যদি এটার চিত্র আঁকতে চাই তো এখানে কিন্তু y হচ্ছে একঘাতী, তাহলে পরাবৃত্তটা y অক্ষের দিকে হাঁ করে থাকবে, অর্থাৎ চিত্র হবে আমাদের এইটা। এটা হচ্ছে x² = 4ay, এবং এক্ষেত্রে আমাদের উপকেন্দ্র হবে এইখানে অবস্থিত। আচ্ছা, আর এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0,a, কারণ এই বিন্দুটা কিন্তু y অক্ষের উপর অবস্থিত, সেহেতু ভুজের মানটা 0 হবে, অর্থাৎ বলতে পারি উপকেন্দ্র হচ্ছে 0,a। তাহলে উপকেন্দ্র হবে 0,a, এ মানে হলো 4। তো এর মাধ্যমে কিন্তু আমরা দুইটা উপকেন্দ্র পেয়ে গেলাম। এবার প্রশ্ন আমাদের জানতে চেয়েছে এই যে উপকেন্দ্র পেলাম এদের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এই দূরত্বটা। আচ্ছা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে √x2 - x1 অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। তো ভুজগুলো হচ্ছে 0 মাইনাস, এখানে হচ্ছে -2। তো একবারে বলতে পারি মাইনাসে মাইনাসে +2, ভুজ দ্বয়ের অন্তর এর হোল স্কোয়ার, প্লাস হচ্ছে কোটি দ্বয়ের অন্তর অর্থাৎ 4 - 0। 4 - 0 করলে আমরা শুধু 4 লিখতে পারি, কোটি দ্বয়ের অন্তর এর স্কোয়ার। তাহলে এখান থেকে শুধু 2 থাকে, 2কে স্কোয়ার করলে হয় 4, প্লাস 4কে স্কোয়ার করলে পাবো 16। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 16 আর 4 যোগ করলে হবে 20, এবং 20কে রুট করলে আমরা লিখতে পারি 2√5। তাহলে আমাদের উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 2√5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে y² = 4x এবং y - 2x = 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক। তো এমসিকিউটা আমাদের যোগজীকরণের মাধ্যমে করতে হবে। তো আমরা ফার্স্টে এই দুটোর চিত্র এঁকে নিব। বুঝতে পারতেছো y² = 4x, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, এবং এখানে x হচ্ছে একঘাতী, তার মানে পরাবৃত্তটা x অক্ষের দিকে মুখ করে থাকবে। তাহলে পরাবৃত্তের চিত্রটা হবে ঠিক এরকম। আচ্ছা, এবং এখানে দেখো x এবং y এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নেই, তার মানে কিন্তু এই পরাবৃত্তের শীর্ষ হচ্ছে 0,0-তে। আচ্ছা, তো এটা আমরা আঁকলাম y² = 4x। এবার আমাদেরকে আঁকতে হবে এই রেখাটা। এই রেখার ক্ষেত্রে আমরা যদি -2xকে এই পাশে নিয়ে যাই তাহলে হবে y = +2x। এটা হচ্ছে একটা মূলবিন্দুগামী সরলরেখা। আমরা জানি y = mx + c, এটা হচ্ছে রেখার সমীকরণ, এবং এখানে যদি c এর মান না থাকে
অর্থাৎ কোনো ধ্রুবক যদি না থাকে তাহলে y ইকুয়াল টু mx এটা কিন্তু মূলবিন্দুগামী রেখার সমীকরণ। আচ্ছা, তাহলে সেই রেখাটা হবে মূলবিন্দু দিয়ে যাবে, এভাবে যাবে। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন বলেছে যে এই পরাবৃত্ত এবং এই রেখা এই দুটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হচ্ছে এই অংশটুকু। আমাদের প্রশ্নে এই অংশটুকুর ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো এটা আমরা করতে পারি, উপরে হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বা পরাবৃত্ত আর নিচে হচ্ছে রেখা। তো আমরা সিম্পলি পরাবৃত্তের ইকুয়েশন থেকে আমি এখানে লিখে দিচ্ছি যে আমাদের ক্ষেত্রফলটা হবে ইন্টিগ্রেট পরাবৃত্তের যে ইকুয়েশন সেইটা মাইনাস সরলরেখার যে ইকুয়েশন সেটা। আচ্ছা, তো পরাবৃত্তের ইকুয়েশনকে আমরা বলতেছি y1 মাইনাস সরলরেখার ইকুয়েশনকে আমরা বলতেছি y2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের y1, এটা হচ্ছে y2। তো প্রশ্নে কিন্তু আমাদের স্কোয়ার দেওয়া রয়েছে, বাট আমাদের শুধুমাত্র y1 বসাতে হবে। তো শুধু y1 এর মান হবে স্কোয়ার, এপাশে গেলে হবে রুট, তো 4কে রুট করলে হয় 2 এবং xকে রুট করলে হবে 2 রুট এক্স। তাহলে y1 এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 2 রুট এক্স, আর এখানে অবশ্যই dx দিতে হবে। 2 রুট এক্স মাইনাস হচ্ছে সরলরেখার ইকুয়েশন। তো সরলরেখার ইকুয়েশনটা আমাদের ছিল 2x, তো এখানে আমরা y2 এর জায়গায় লিখে দিতে পারি 2x। আচ্ছা, dx। এবার আমাদের কিন্তু লিমিটটাও দিতে হবে। আমরা যেহেতু ক্ষেত্রফলটা এতটুকু অংশের জন্য বের করতেছি, তো লিমিটটা হবে এখান থেকে এই পর্যন্ত। আর খেয়াল করো আমরা কিন্তু এক্সের সাপেক্ষে যোগজীকরণ করতেছি, তো লিমিটটা হবে x, অর্থাৎ আমাদের এই বিন্দুতে এক্সের মান লাগবে এবং এই বিন্দুতে এক্সের মানটা লাগবে। আচ্ছা, তো বুঝতে পারতেছি যে এটা হচ্ছে মূল বিন্দু আর এই মানটা বের করা লাগবে। তো এই দুটো মান কিন্তু আমরা এই দুটো সমীকরণ সলভ করলেই পেয়ে যাই। আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে যে y ইকুয়াল 2x, y এর এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দেই তাহলেই কিন্তু x এর মানটা পাওয়া যায়। তো 2x যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে পাবো 2x হোল স্কোয়ার ইকুয়াল টু 4x। আচ্ছা, এবার 2xকে হোল স্কোয়ার করলে আমরা লিখতে পারি 4x স্কোয়ার, আর প্লাস 4x এপাশে আসলে হবে মাইনাস 4x ইকুয়াল টু হচ্ছে 0। এরপর আমরা কিন্তু চাইলে 4x কমন নিতে পারি। তো 4x কমন নিলে থাকবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে 4x ইকুয়াল টু 0 একবার, আরেকবার বলবো x মাইনাস 1 ইকুয়াল টু 0। তো বুঝতে পারতেছো আমরা x এর একটা মান পাচ্ছি 0, x এর একটা মান পাচ্ছি 0, আর একটা মান পাচ্ছি মাইনাস 1, এপাশে গেলে প্লাস 1 অর্থাৎ 1। তাহলে x এর মান হলো 0 এবং 1, এখানে x এর মান 0, এখানে x এর মানটা 1। তাহলে আমাদের লিমিট হবে 0 থেকে 1, আমাদের লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তো এবার জাস্ট এখান থেকে যোগজ করলেই শেষ। আমরা 2 বাইরে লিখতেছি, রুট এক্সকে ইন্টিগ্রেট করব। রুট এক্স এটা মানে হচ্ছে এক্স পাওয়ার হাফ। আমরা জানি এক্স পাওয়ার হাফ এটাকে যোগজীকরণ করলে হবে এক্স পাওয়ার হাফ প্লাস 1, নিচে হবে হাফ প্লাস 1, এবং আমরা এখানে লিমিটটাও বসিয়ে দিব। লিমিটটা হচ্ছে 1 0 মাইনাস দ্বিতীয়টার ক্ষেত্রে একইভাবে করব। এখানে রয়েছে এক্স, তো এক্সকে ইন্টিগ্রেট করলে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আমরা এখানে একই সূত্র অ্যাপ্লাই করেছি। এখানে দেখো এক্সের পাওয়ার রয়েছে 1, তো এখানে লিখেছি 1 প্লাস 1, নিচেও 1 প্লাস 1, তো একবারে 2 লিখে দিয়েছি। আচ্ছা, আর এখানে লিমিটটা হচ্ছে আমাদের 1 এবং 0। এবার যদি আমরা এখানে লিমিটটা বসিয়ে দিই তাহলে আপার লিমিট হচ্ছে আমাদের 1, তো এই ফার্স্ট এখানে 1 বসালে 1-এর পাওয়ার যাই থাক সেটা কিন্তু 1ই হয়। আর নিচে হাফ প্লাস 1 আমরা যদি এখানে লসাগু করি তাহলে হবে 1 প্লাস 2, 1 প্লাস 2 অর্থাৎ 3, আর নিচে 2 থাকবে। আচ্ছা, হাফ প্লাস 1 করলে আমরা 3/2 পেলাম। আপার লিমিট বসানোর ফলে কিন্তু এটা এসেছে। এবার যদি আমরা মাইনাস দিয়ে 0 বসাই তাহলে পুরোটাই কিন্তু 0 হয়ে যায়, এজন্য শুধু 0 লিখতেছি মাইনাস। আর দেখো এখানে কিন্তু আমরা এই 2 এবং এই 2 কেটে দিতে পারি। এবার আপার লিমিট বসালে হবে 1, এখানে একটা ব্র্যাকেট দিচ্ছি, আপার লিমিট বসালাম 1 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে 0, তো 0 বসালে পুরোটাই 0 হবে। আচ্ছা, এবার আমরা যদি এখানে গুণ করি তাহলে 2 ইন্টু 1/3/2 এটা উল্টিয়ে গেলে হবে 2/3। 3/2কে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে হবে 2/3, আর মাইনাস 0 লেখা লাগবে না, এরপর হচ্ছে মাইনাস 1। এবার এখানে সিম্পলি ক্যালকুলেশন করলে চলে আসে। আমরা এখানে বলতে পারি গুণ করলে আসবে 2 দুগুণে 4, 4/3 মাইনাস 1। এবার আমরা এখানে লসাগু করব। তো লসাগু হচ্ছে 3,
লসাগুর ক্ষেত্রে নিচে হবে 3, উপরে হবে 4 মাইনাস 3, উপরে হবে 4 মাইনাস 3 অর্থাৎ 1। তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণয়ে যে ক্ষেত্রফলটা আমরা পেলাম সেটা হচ্ছে 1/3 বর্গ একক। আচ্ছা, তো আমাদের ক্ষেত্রফল হবে 1/3 বর্গ একক, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে বি। চলো এবার 14 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে tan θ = 3/4 এবং একটা শর্ত দেওয়া আছে থিটা এর মান 0 থেকে বড় এবং π/2 থেকে ছোট। তার মানে হলো থিটা এর অবস্থান প্রথম চতুর্ভাগে। আর আমরা জানি প্রথম চতুর্ভাগে সাইন কস টেন সবগুলোই কিন্তু পজিটিভ হয়, অর্থাৎ এখানে সবার মানই প্লাস হবে। আচ্ছা, তো এখান থেকে আমাদের এই রাশিটার মান বের করতে বলেছে। তো ফার্স্ট অফ অল আমরা tan θ এর মান থেকে সাইন থিটা এবং কস থিটা বের করে নিব। তো এর জন্য আমরা একটা চিত্র এঁকে নিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। আচ্ছা, এবার আমরা জানি tan θ এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তো বুঝতে পারতেছো লম্ব হচ্ছে আমাদের 3 এবং ভূমি হচ্ছে 4। তো আমরা এখানে লম্বের জায়গায় 3 বসাতে পারি এবং ভূমি এর জায়গায় 4 বসাতে পারি। তো এটা 3, এটা 4, তাহলে এটা অবশ্যই হবে 5। আমরা জানি দুইটা অনুপাত রয়েছে সমকোণী ত্রিভুজের বেলায়, সেগুলো হচ্ছে 3:4:5, আরেকটা হচ্ছে 5:12:13। আমরা এই দুটো অনুপাত মনে রাখবো। এখান থেকে সবচেয়ে বড় যে বাহু সেগুলো হচ্ছে আমাদের অতিভুজ, বাকি দুইটা হচ্ছে লম্ব এবং ভূমি। তো এখানে আমাদের যেহেতু 3 এবং 4 দেওয়া ছিল, তাহলে অতিভুজটা অবশ্যই 5 হবে। যদি আমাদের 4 এবং 5 দেওয়া থাকতো তাহলে আমরা বুঝে নিতাম যে লম্ব হবে 3। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা লম্ব, ভূমি, অতিভুজ সবগুলোই পেয়ে গেলাম। এবার আমাদের প্রশ্নে বের করতে বলেছে সাইন থিটা। সাইন থিটা এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। তো এখানে লিখে দিলাম 3/5, তারপরে মাইনাস কস থিটা। কস থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 4/5। সেমভাবে নিচেও কিন্তু একই জিনিস হবে, জাস্ট মাঝখানে প্লাস হবে। তো আমরা এখানে একবারে 3/5 প্লাস 4/5 লিখে দিলাম। এরপর এখানে লসাগু না করে দেখো সবার মধ্যেই কিন্তু 5 রয়েছে, তো উপরে লসাগু 5 হবে, নিচেও লসাগু 5ই হবে। তো লসাগু না করে আমরা একটা কাজ করতে পারি, সবাইকে 5 দিয়ে গুণ করে দিতে পারি। আমরা লব এবং হরের সবাইকে 5 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 5 কাটাকাটি যাবে, প্রত্যেকটা বেলায় 5 কাটাকাটি যাবে। আমাদের থাকবে উপরে থাকবে 3 - 4 এবং নিচে থাকবে 3 + 4। আচ্ছা, তাহলে এবার 3 - 4 করলে আমরা পেয়ে যাব -1 এবং 3 + 4 করলে পেয়ে যাব 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে -1/7। এই উত্তরটা কিন্তু সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 15 নম্বর এমসিকিউটা বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে x² + y² = p² এবং x² + y² -8y -9 = 0। বৃত্ত দুটি পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে p এর মান কোনটি? আমরা জানি দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ c1 c2 এর মান হয় তাদের ব্যাসার্ধদ্বয়ের পার্থক্যের সমান। দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এটা হয় এদের ব্যাসার্ধের যে পার্থক্য তার সমান। তো অঙ্কটি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল দুইটি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা বুঝতে পারতেছি যে প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 0,0। আচ্ছা, তো প্রথম বৃত্তের কেন্দ্র হলো 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের পি। আমরা জাস্ট প্রথম সমীকরণটাকে এর সাথে কম্পেয়ার করেছি। আমরা জানি বৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে x - h² + y - k² = 0। আমরা এই সমীকরণটাকে এর সাথে কম্পেয়ার করেছি। তো বুঝতে পারতেছো x এবং y এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ আকারে নেই, তাহলে কেন্দ্র হবে h, k। দেখো এই সমীকরণে কেন্দ্র হচ্ছে আমাদের h, k, এটা হচ্ছে আমাদের কেন্দ্র। আচ্ছা, আর এখানে 0 না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে r²। তো এই যে r হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে যদি আমরা এর সাথে এর কম্পেয়ার করি তো বুঝতে পারতেছি কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 এবং r এর মানটা হচ্ছে p। আচ্ছা, গেল প্রথম সমীকরণ গেল। এরপরে 2 নম্বর সমীকরণের থেকে আমরা যদি কেন্দ্র বের করতে চাই তাহলে কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে
এক্সের সহগ ডিভাইডেড বাই -2। তো এখানে এক্স যুক্ত কোনো রাশি নেই, অর্থাৎ এক্সের সহগ হচ্ছে 0, তো 0 ভাগ -2 এবং ওয়াই এর সহগ ডিভাইডেড বাই -2, তো ওয়াই এর সহগ হচ্ছে -8, এটাকে আমরা -2 দিয়ে ভাগ করব। এক্স এবং ওয়াই এর সহগকে যদি আমরা -2 দিয়ে ভাগ করি তাহলেই কেন্দ্র পেয়ে যাব। তো কেন্দ্রের মানটা হচ্ছে 0,4। আচ্ছা, এবার আমরা ব্যাসার্ধ বের করব। তো ব্যাসার্ধ বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি। আর আমরা যেখানে কেন্দ্র বের করেছি, কেন্দ্রকে প্রকাশ করা হয় -g, -f দিয়ে। তাহলে এখান থেকে কিন্তু আমরা g এবং f এর মানটা পেয়ে যাই। g এর মানটা হবে 0, বুঝতেই পারতেছো, এবং f দেখো -f হচ্ছে 4, তাহলে f এর মান হবে -4। আচ্ছা, এবার -4কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে +16 আসবে। এরপর সি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণে যে ধ্রুবক রয়েছে সেইটা, আর এখানে কিন্তু চিহ্ন সহ বলতে হবে, তার মানে সি এর মানটা হলো -9। তো আমরা এখানে সি এর জায়গায় বসিয়ে দিব -9, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো 16 + 9 যোগ করলে আমরা পেয়ে যাব 25, আর 25কে রুট করলে হয় 5, তাহলে আমরা ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম 5। আচ্ছা, তাহলে কেন্দ্র হচ্ছে 0,4 এবং ব্যাসার্ধ হচ্ছে 5। এবার আমরা শর্তটা এটা লিখে ফেলবো যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, একটা কেন্দ্র হলো 0,0 আর একটা কেন্দ্র হলো 0,4। তো এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ 0 - 0, এটা করলে 0ই আসে, তার স্কোয়ার, প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর, অর্থাৎ 4 - 0, এটা করলে 4 আসে, কোটিদ্বয়ের অন্তর তার হোল স্কোয়ার। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের পার্থক্য, অর্থাৎ বলতে পারি একটা ব্যাসার্ধ হচ্ছে আমাদের পি, আরেকটা হচ্ছে 5, তো এদের পার্থক্য। আচ্ছা, এবার এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু 16 আসে, 4কে স্কোয়ার করলে হয় 16, আর 16কে রুট করলে হবে 4, ইকুয়াল টু, এখানে আমরা বলতেছি পার্থক্য। তো পার্থক্যকে কিন্তু দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে p - 5, আরেকভাবে আমরা বলতে পারি 5 - p, কারণ এখানে আমরা জানি না যে p বড় হবে নাকি 5 বড় হবে, এজন্য প্রথমে একবার p লিখবো, আরেকবার প্রথমে 5 লিখবো। আচ্ছা, তো প্রথম থেকে আমরা যদি এখান থেকে p এর মানটা বের করতে চাই তাহলে -5, এ পাশে আসলে হবে +5, তো 4 + 5 ইকুয়াল টু আমরা পেয়ে যাই 9, অর্থাৎ p এর মানটা আমরা 9 পেয়ে গেলাম। একইভাবে যদি আমরা এখান থেকে p এর মানটা বের করতে চাই তাহলে -p এ পাশে আসলে +p এবং +4 এ পাশে গেলে -4, অর্থাৎ 5 - 4। তো এখান থেকে আমরা p এর মানটা পেয়ে যাব 1। তাহলে কিন্তু আমরা p এর দুটো মান পাচ্ছি। আমরা দেখব যে কোন মানটা অপশনে রয়েছে। আচ্ছা, তো আমাদের অপশনে কিন্তু p এর মান 9, এটা অপশনে নেই, অপশনে রয়েছে p = 1, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1, অর্থাৎ বি নাম্বারটা। 16 নাম্বার এমসিকিউটা এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে 1 - i মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? আচ্ছা দেখো, মূল বলতে কিন্তু আমরা বুঝি এক্সের মান, তার মানে আমাদের এক্সের একটা মান দেওয়া রয়েছে 1 - i, অর্থাৎ বলতে পারি x = 1 - i। তো এখান থেকে আমাদেরকে একটি দ্বিঘাত সমীকরণ বের করতে হবে। তো এটা করার সহজ নিয়ম হচ্ছে আমরা ফার্স্টে +1টাকে এই পাশে নিয়ে যাব, তাহলে হবে -1 ইকুয়াল টু এ পাশে -i থাকবে। এরপর আমরা দুই পাশে হোল স্কোয়ার করে দিব। আচ্ছা, তাহলে এখানে a - b হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্রটি হচ্ছে a² - 2ab + b², আর এ পাশে -k² করলে কিন্তু প্লাস হয়ে যায়, তবে i² মানে হচ্ছে -1, এজন্য প্লাসে মাইনাসে আলটিমেটলি হবে -1। এরপর আমরা যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি তাহলে a - 1 এই পাশে আসলে হবে +1 ইকুয়াল টু হবে 0। তো বুঝতেই পারতেছো, এবার x² - 2x 1 + 1 এটাকে আমরা লিখে দিতে পারি 2 ইকুয়াল টু 0। তো এর মাধ্যমে কিন্তু আমরা প্রাপ্ত সমীকরণটা পেয়ে গেলাম। তাহলে এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বি। 17 নম্বর প্রশ্নটা এসেছে বিপরীত ত্রিকোণমিতি থেকে। প্রশ্নে বলা হয়েছে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/√5 এর মান কোনটি? তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা অপশন কিন্তু tan ইনভার্সে রয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ হবে sin ইনভার্স এবং cos ইনভার্সকে tan ইনভার্সে রূপান্তরিত করা।
আচ্ছা, তো এর জন্য আমরা এখানে একটা চিত্র এঁকে নিব। সাইন ইনভার্স 4/5, আমরা জানি সাইন থিটা এর সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তার মানে লম্ব হলো 4 এবং অতিভুজ হলো 5। আচ্ছা, এবার এটা যদি হয় 4, এটা যদি হয় 5, তাহলে এটা অবশ্যই 3 হবে। আমরা কিন্তু একটু আগের ম্যাথেই দুটো অনুপাত শিখেছিলাম, একটা হচ্ছে 3, 4, 5, আরেকটা ছিল 5, 12, 13। তো যেহেতু 4 এবং 5 দেওয়া ছিল, তাহলে এটা অবশ্যই 3 হবে। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স 4/5 এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স, টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে হবে 4/3, তাহলে টেন ইনভার্স 4/3। একইভাবে আমরা এই কজ ইনভার্সকে টেন ইনভার্সে রূপান্তরিত করব। এই জন্য আমরা আরেকটি চিত্র এঁকে নিব। তো এখানে কজ থিটা এর সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি হলো 2 এবং অতিভুজ হলো √5। আচ্ছা, তো ভূমি হলো 2, অতিভুজ হলো √5। তাহলে এখন আমাদেরকে লম্বের মানটা বের করতে হবে। এই মানটা কিন্তু আমরা অনুপাতে শিখিনি, তো লম্বের মানটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করব। তো লম্ব বের করার সূত্র ছিল √ অতিভুজ স্কোয়ার অর্থাৎ 5 মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 2কে স্কোয়ার করলে হবে 4। তো 5 - 4 এটা হয় 1, আর 1কে রুট করলে কিন্তু আমরা 1 পেয়ে যাই। তার মানে লম্বের মানটা হলো 1 এবং ভূমি হচ্ছে 2, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি টেন ইনভার্স লম্ব বাই ভূমি, তার মানে 1/2। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের কিন্তু দুটোই টেন ইনভার্সে চলে আসলো। এবার আমরা বিপরীত ত্রিকোণমিতির একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি, টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। এটা বের করার সূত্র ছিল টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমটাকে বলতেছি এক্স, পরেরটাকে বলতেছি ওয়াই, অর্থাৎ টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই আর নিচে হচ্ছে 1 - x ইন্টু ওয়াই। এবার আমরা সিম্পলি এখানে লসাগু করব। তো বুঝতে পারতেছো 3 এবং 2 এর লসাগু হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে 6 3 ভাগ করলে 2, 4 দুগুণে 8, প্লাস 6 ভাগ 2 করলে আসে 3, 3 একে 3। আচ্ছা, তাহলে এখানে হবে 3। একইভাবে নিচে আমরা লসাগু করব। তো এখানে গুণ করলে হয় 4/6। যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু 4/6 চলে আসে। তাহলে এখানে লসাগু হলো 6। আচ্ছা, এখানে হবে 6 একে 6 - 4। এরপর টেন ইনভার্স, বুঝতে পারতেছো এখানেও 6 রয়েছে, এখানেও 6 রয়েছে, আমরা কিন্তু এই দুটো 6 কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকবে 8 + 3 অর্থাৎ 11, আর নিচে থাকবে 6 - 4 অর্থাৎ 2। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম টেন ইনভার্স 11/2। তো এই উত্তরটা কিন্তু আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, টেন ইনভার্স 11/2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি। 18 নম্বর এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে x² ডিভাইডেড বাই 25 প্লাস y²/m = 1 উপবৃত্তটি 4,6 বিন্দু দিয়ে অতিক্রম করলে উৎকেন্দ্রিকতা কোনটি? তো এই ম্যাথটি করার জন্য কিন্তু আমাদের ফার্স্ট অফ অল এম এর মানটা বের করতে হবে। প্রশ্নে যেহেতু বলা আছে উপবৃত্তটি 4,6 বিন্দু দিয়ে যায়, তো এর জন্য আমরা এই বিন্দু দিয়ে উপবৃত্তকে সিদ্ধ করতে পারি, তাহলে কিন্তু এম এর মানটা চলে আসবে। তো আমরা ফার্স্টেই উপবৃত্তকে 4,6 বিন্দু দিয়ে সিদ্ধ করব, অর্থাৎ এক্সের জায়গায় লিখব 4 তার স্কোয়ার, নিচে হচ্ছে 25, প্লাস ওয়াই এর জায়গায় লিখব 6 তার স্কোয়ার, নিচে হচ্ছে m ইকুয়াল হলো 1। আচ্ছা, এবার 6কে স্কোয়ার করলে আমরা লিখতে পারি 36, নিচে হচ্ছে m ইকুয়াল টু 1, আর এ পাশে হয় 4কে স্কোয়ার করলে 16 অর্থাৎ 16/25। তো প্লাস 16/25 এই পাশে গেলে হবে -16/25। এবার আমরা যদি এখানে লসাগু করি তো নিচে হবে 25, উপরে হবে 25 একে 25 - 16। আচ্ছা, আর এখানে আমাদের রয়েছে 36/m, তাহলে 36/m ইকুয়াল টু এই পাশে বিয়োগ করলে আমরা পেয়ে যাব 9, আর নিচে হচ্ছে 25। আচ্ছা, এবার আমরা কিন্তু আর গুণন করতে পারি, তাহলে 9m = হয় 36 × 25,
আমাদের যেহেতু এম এর মানটা বের করতে হবে, তো এর জন্য আমরা 9 গুণ আকারে আছে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে। তো দেখো 36 আর 9 কাটলে হয় 4 এবং 4 গুণ 25 এটা করলে আমরা পাবো 100, অর্থাৎ এম এর মানটা পেয়ে গেলাম 100। এম এর মানটা যদি আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার বাই 25 প্লাস ওয়াই স্কোয়ার বাই 100 ইকুয়াল টু হচ্ছে 1। এইটাকে যদি আমরা উপবৃত্তের যে আদর্শ ইকুয়েশন রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারতেছি যে এ স্কোয়ার এর মান হলো 25 এবং বি স্কোয়ার এর মান হলো 100। আচ্ছা, এবার আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছিল উৎকেন্দ্রিকতা কত। তো উৎকেন্দ্রিকতা বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে ই সমান সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তবে এখানে একটা কথা আছে, যেটা বড় সেটা কিন্তু নিচে লিখতে হয়। সূত্র আমার মনে রাখবে এভাবে যে 1 মাইনাস ছোটোটা বাই বড়টা। তো বুঝতেই পারতেছো এখানে কিন্তু এ স্কোয়ারের মানটা ছোট, বি স্কোয়ারের মানটা বড়, এজন্য যেটা বড় সেটা নিচে লিখতে হবে। তাহলে আমরা বি স্কোয়ার নিচে লিখব এবং এ স্কোয়ার উপরে লিখব। আচ্ছা, এবার 1 মাইনাস উপরে এ স্কোয়ারের মান হচ্ছে 25 আর নিচে হলো বি স্কোয়ার যার মান হলো 100। তো 25 আর 100 কাটাকাটি করলে আমরা পাবো 1/4। উপরে 1 আর নিচে 4 কাটাকাটি করলে আমরা পেলাম 1/4। এবার যদি আমরা ভিতরে লসাগু করি তাহলে লসাগু হবে 4, এইখানে হবে 4 একে 4 মাইনাস 1, 4 মাইনাস 1। আচ্ছা, এবার বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি উপরে হচ্ছে আমাদের 3 আর নিচে হচ্ছে 4। এবার জাস্ট রুট করে দিলেই হবে। তো 3কে রুট করলে হবে √3 আর 4কে রুট করলে আমরা পাবো 4কে রুট করলে পাবো শুধু 2। তো এটি হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতা। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। চলো এবার 19 নাম্বার এমসিকিউটা সলভ করা যাক। এই প্রশ্নটা এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে আমাদের y ইকুয়াল টু একটি দ্বিঘাত রাশি দেওয়া রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে একটি বক্ররেখার সমীকরণ। প্রশ্নে বলা হয়েছে যে বক্ররেখার 0,1 বিন্দুতে অভিলম্বের ঢাল কত হবে। তো এর জন্য আমরা ফার্স্টে স্পর্শকের ঢাল বের করে নিব, আর স্পর্শকের ঢাল বের করার নিয়ম ছিল dy/dx বের করা। তো আমাদের যেহেতু y রয়েছে আমরা দুই পাশে ddx করব, তাহলেই dy/dx পেয়ে যাব। তো ফার্স্টে 2 এর জায়গায় 2 রেখে দিব, এক্স স্কোয়ারকে ddx করলে হয় 2x। আচ্ছা, এরপর প্লাস 3 জায়গায় 3 লিখে দিব, এক্সকে ddx করলে আমরা পাবো 1, এক্সকে ddx করলে হয় 1। এরপর রয়েছে ধ্রুবক সংখ্যা, তো ধ্রুবককে ddx করলে হয় 0। আচ্ছা, তাহলে আমাদের ঢালের মানটা হলো 2 দুগুণে 4 অর্থাৎ 4x প্লাস 3 একে 3। এবার আমরা যদি একদম মান পেতে চাই তাহলে কিন্তু যেই বিন্দুতে স্পর্শক বা অভিলম্ব বের করতে বলেছে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করতে হবে, অর্থাৎ আমাদের স্পর্শকের ঢাল হবে dy/dx। এটাকে আমরা 0,1 দিয়ে সিদ্ধ করব, অর্থাৎ x এর জায়গায় 0 লিখব এবং y এর জায়গায় 1 লিখব। তো আমাদের কাছে শুধুমাত্র x রয়েছে, এজন্য আমরা শুধুমাত্র x এর জায়গাতে 0 বসিয়ে দিব। তাহলে আমাদের মানটা চলে আসে 4 × 0 অর্থাৎ 0 প্লাস 3, তাহলে 3 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। আমরা যে 3 পেয়েছি এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল। আমরা জানি স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব হয়, স্পর্শক এবং অভিলম্ব কিন্তু পরস্পর লম্ব হয়। তাহলে স্পর্শকের ঢাল যদি নাকি হয় 3, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3। আমরা জানি দুটি রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে একটির ঢাল যা হয় অপরটির ক্ষেত্রে সেই সংখ্যাটাকে উল্টিয়ে লিখতে হয় এবং চিহ্নটাও চেঞ্জ করতে হয়। যদি এরকম হতো যে স্পর্শকের ঢাল 2/3, তাহলে অভিলম্বের ঢাল হতো -3/2, অর্থাৎ জিনিসটাকে উল্টাতে হবে এবং চিহ্ন চেঞ্জ করতে হবে। আশা করি আমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছি। তাহলে আমাদের অভিলম্বের ঢাল হলো -1/3, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে এ। 20 নম্বর এমসিকিউটি এসেছে ম্যাট্রিক্স থেকে। প্রশ্নে বলা হয়েছে XYZ এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। আমরা জানি এ ট্রান্সপোজ কোন একটা ম্যাট্রিক্স যদি নাকি হয় এ, সেটাকে ট্রান্সপোজ করার পরে আমরা যদি এ আবার ফিরে পাই তখন এ ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স।
একইভাবে যদি আমরা একে ট্রান্সপোজ করার ফলে মাইনাস এ পাই, তখন একে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। তখন এই যে এটাকে বলা হয় বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, আর বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের যে মুখ্য কণা রয়েছে, মুখ্য কণা বরাবর যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোর মান কিন্তু 0 হতে হয়। কোনো একটা ম্যাট্রিক্স বি প্রতিসম হতে চাইলে সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর মান 0 হতে হয়। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0 হবে, একইভাবে এক্স প্লাস 2z ইকুয়াল টু 0 হবে। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এক্স এবং ওয়াই দুটো সমান হবে। আর এখান থেকে বলা যায় এক্স ইকুয়াল টু মাইনাস 2z, অর্থাৎ দুটো জিনিসকে আমরা একত্র করে বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু মাইনাস 2z, অর্থাৎ এক্স এবং ওয়াই সমান হবে এবং তাদের মান হবে জেডের -2 গুণ। তো আমরা যদি এবার অপশনগুলোর দিকে খেয়াল করি, এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই শর্তটা একমাত্র সি নাম্বারে থাকা অপশনগুলো মেনে চলতেছে। কারণ দেখো এখানে এক্স আর ওয়াই পরস্পর সমান এবং এদের মান কিন্তু জেডের সাথে -2 গুণ করলে পাওয়া যায়। জেডের মান হচ্ছে -2, জেডের মান হচ্ছে আমাদের -2। -2 সাথে যদি আমরা আবারও -2 গুণ করি তাহলে কিন্তু 4 চলে আসে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান 4 হবে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে সি। 21 নম্বর এমসিকিউটি জটিল সংখ্যা থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে i সমান √2y - 1 হলে y পাওয়ার 8 কত। তো আমরা ফার্স্টে এইখান থেকে y এর একটা মান বের করার চেষ্টা করব। তার জন্য ফার্স্টে -1 এটাকে এই পাশে পাঠালে হবে +1, অর্থাৎ i + 1। তাহলে এই পাশে থাকে √2y, এরপর √2 গুণ আকারে আছে, এই পাশে পাঠিয়ে দিলে হবে ভাগ, অর্থাৎ i + 1 ভাগ √2। তাহলে এটা হচ্ছে আমাদের y এর মান। এবার যদি আমরা ফার্স্টে দুই পাশে স্কোয়ার করি তাহলে ওয়াই স্কোয়ারের একটা মান পাবো আমরা। সেটা হচ্ছে দেখো এখানে a + b হোল স্কোয়ারের সূত্র হয়, এটা নিচে লিখতেছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা এখানে a + b হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, আর নিচে √2কে স্কোয়ার করলে কিন্তু 2 হয়। এবার i স্কোয়ার মানে হচ্ছে -1 প্লাস 2i প্লাস 1 আর নিচে হচ্ছে 2। তো দেখতেই পাচ্ছ প্লাসের 1 এবং মাইনাসের 1 কাটাকাটি যায়, থাকে 2i ভাগ 2। একইভাবে কিন্তু এবার 2 এবং 2 কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র i। তো এটা হচ্ছে আমাদের y স্কোয়ারের মান। তো আমরা পেলাম যে y স্কোয়ার সমান সমান i। আমাদের লাগবে y পাওয়ার 8। তো এর জন্য আমরা দুই পাশে এবার পাওয়ার 4 করব, অর্থাৎ y স্কোয়ারের পাওয়ার দিয়ে দিলাম 4, একইভাবে i এর পাওয়ার দিয়ে দিলাম 4। তো y স্কোয়ার পাওয়ার 4 এটা মানে হচ্ছে y পাওয়ার 8, আর i পাওয়ার 4 এর মান আমরা জানি i পাওয়ার 4 এর মান হচ্ছে 1। তাহলে y পাওয়ার 8 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি। 22 নম্বর প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল টু √sec x হলে dy/dx ইকুয়াল কোনটি। আমরা এখানে নর্মালি দুই পাশে ddx করব, তাহলে dy/dx ইকুয়াল টু √sec x। তো রুটের ভিতরে যেটা রয়েছে সেটাকে আমরা x ধরে নিব, তাহলে হচ্ছে √x। এবার √xকে ddx করলে হয় 1/2 √x। আমি এখানে বলতেছি যে ddx অফ √x এটা মানে লেখা যায় 1/2 √x। তো কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ddx অফ √x, দেখো রুট মানে কিন্তু বোঝায় x এর পাওয়ার হাফ, রুট বলতে বোঝায় x পাওয়ার হাফ। এবার আমরা জানি x পাওয়ার n এটাকে ddx করলে হয় n x পাওয়ার n-1। আমরা সবাই এই সূত্রটা জানি। আচ্ছা, তাহলে হাফ x এর পাওয়ার হাফ -1, তো হাফ -1 করলে আমরা পাবো -1/2। আচ্ছা, এবার আমাদের কিন্তু এখানে পাওয়ারে ইনভার্স চলে এসেছে। তো ইনভার্স মানে এক্সটা যেহেতু উপরে রয়েছে, তো ইনভার্সের জন্য এক্সটাকে নিচে লিখতে হবে। ইনভার্স মানে হলো 1/, আকারে নিচে লেখা, তো নিচে লিখলাম। তাহলে বাকি রইল পাওয়ার হচ্ছে হাফ, তো এখানে আমরা দিয়ে দিলাম পাওয়ার হাফ। আচ্ছা, তো এবার এই যে পাওয়ার হাফ রয়েছে এটাকে কিন্তু আমরা রুট লিখতে পারি, অর্থাৎ 1/2 √x। তাহলে এটা আমরা একবারে মনে রাখবো যে √xকে ddx করলে হয় 1/2 √x। আচ্ছা,
তো আমরা এখানে sec x কে x বলতেছি, তো রুট এক্স এটাকে ddx করলে আমরা লিখতে পারি 1/2 x। আচ্ছা, এবার চেইন রুলের সূত্র অনুযায়ী যেটাকে আমরা x ধরেছি সেটাকে পুনরায় ddx করতে হবে। তো আমরা এখানে sec x কে x ধরেছিলাম, এই জন্য sec x কে আবারও ddx করতে হবে। তো sec x কে ddx করলে হয় sec x ইন্টু 10x। আচ্ছা, এবার sec x আর নিচে রয়েছে রুট sec x। আমরা যদি এইটা এবং এইটা কাটাকাটি করি তাহলে কিন্তু এখানে একটা রুট sec x থাকে। তাহলে আমরা আলটিমেটলি যেটা পেলাম সেটা হচ্ছে হাফ ইন্টু রুট sec x ইন্টু 10x। আচ্ছা, এবার আমরা কিন্তু রুট sec x এটাকে y বলতে পারি, কারণ প্রশ্নে এটার মান y দেওয়া ছিল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি y। তাহলে হলো y ভাগ 2 ইন্টু 10x। আমরা জাস্ট রুট sec x কে y বলেছি, তাহলে আমরা পেলাম y/2 ইন্টু 10x। তো এটি হচ্ছে আমাদের উত্তর। এই উত্তরটা কিন্তু বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। এবার 23 নম্বর এমসিকিউতে এসেছে সরলরেখা থেকে। প্রশ্নে বলা হয়েছে 3x - 4y - 3 = 0 সরলরেখার 3 একক দূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ কোনটি? অর্থাৎ এই রেখাটার সমান্তরাল রেখার ইকুয়েশন জানতে চেয়েছে। আমরা জানি দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের x এবং y এর সহগ একই থাকে, শুধুমাত্র ধ্রুবকটা চেঞ্জ হয়। তাহলে এই রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন হবে 3x - 4y + k। ধ্রুবকটা শুধু চেঞ্জ হবে। তো ধ্রুবকের মানটা কিন্তু আমরা বের করতে পারি। এর জন্য আমাদের একটি ক্লু দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সরল রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 একক। এই রেখা এবং এই রেখা এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 একক। তো আমরা যদি দুইটা রেখার সমীকরণ এরকম হয় ax + by + c1 = 0, এটা হচ্ছে একটা রেখার সমীকরণ, এবং ax + by + c2 হচ্ছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তো এই দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী যে দূরত্ব রয়েছে সেই দূরত্ব বের করার সূত্র হচ্ছে মডুলাস অফ c1 - c2 ডিভাইডেড বাই রুট a² + b²। আচ্ছা, মডুলাস অফ c1 - c2 ডিভাইডেড বাই রুট a² + b²। তো আমরা কিন্তু এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখানে হবে মডুলাস অফ c1 - c2। তো আমরা এটাকে চাইলে c1 বলতে পারি এবং -3 কে বলতে পারি c2। তাহলে হবে k মাইনাস, এটা হচ্ছে -3, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, নিচে হচ্ছে রুট a²। এ মানে হলো এক্সের সহগ, বুঝতেই পারতেছো, এ মানে হলো এক্সের সহগ। তো এর মানটা হচ্ছে আমাদের 3 কি স্কোয়ার করলে হবে 9, প্লাস বি হচ্ছে y এর সহগ অর্থাৎ -4। তো -4কে স্কোয়ার করলে আসে +16। তো এটা হচ্ছে আমাদের রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। প্রশ্ন মতে এই দূরত্ব সমান সমান হচ্ছে 3। আচ্ছা, এবার আমরা যদি এখান থেকে মডুলাসটা উঠিয়ে দিই তাহলে কিন্তু যে কোনো এক পাশে প্লাস মাইনাস দেওয়া লাগে। তো এই জন্য আমরা এখানে দিয়ে দিলাম +-3। আর নিচে 16 আর 9 যোগ করলে হয় 25, 25কে রুট করলে আমরা পেয়ে যাব 5। এবার যদি আর গুণন করা হয় তাহলে k + 3 = +-3 হয় 15। তো এখান থেকে আমরা k এর দুটো মান পাবো। একটা হবে k = যদি প্লাস চিহ্ন নেই তাহলে 15, আর এই +3 এ পাশে গেলে হবে -3। আরেকটা মান হচ্ছে যদি আমরা মাইনাস চিহ্ন নেই অর্থাৎ -15 হবে, আর +3 এ পাশে গেলে হবে -3। তো এখান থেকে আমরা k এর একটা মান পাচ্ছি 12 এবং এখান থেকে পাচ্ছি -18। -15 এবং -3 এই দুটো করলে আমরা পাচ্ছি -18। তাহলে k এর এই দুটো মান আমরা পেলাম। এবার এই মানগুলো কিন্তু আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের সমীকরণ দুইটা হবে 3x - 4y, একবার বসাবো +12 = 0, এটা হচ্ছে একটা সমীকরণ। আরেকটা হবে 3x - 4y, k এর জায়গায় বসাবো -18 = 0। তো এই হচ্ছে আমাদের নির্ণয় দুটি সমীকরণ। তো প্রশ্নে কিন্তু দুটি নেই, প্রশ্নে আমাদের একটা সমীকরণ দেওয়া রয়েছে। প্রশ্নে যে 3x - 4y + 12 এটা দেওয়া রয়েছে, +18 এটা কিন্তু হবে না, আমাদের -18 এসেছে। তো এটা ভুল, সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা।
চলো এবার 24 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। এটা এসেছে ত্রিকোণমিতি থেকে। প্রশ্ন আমাদের টেন থিটা এর মান দেওয়া আছে 1/3, বলেছে সাইন 4 থিটা এর মান কত। তো সাইন 4 থিটা এর সরাসরি সূত্র কিন্তু আমরা জানি না। আমরা চাইলে সাইন 4 থিটা এটাকে ভেঙে লিখতে পারি 2 × 2 থিটা, সাইন 2 × 2 থিটায় 4 থিটাকে ভেঙে এভাবে লেখা যায়। তাহলে এবার কিন্তু আমরা চাইলে সাইন 2 এটাকে থিটা ধরতে পারি, তাহলে সাইন 2 থিটা এর সূত্র লিখতে পারি। প্রশ্নে যেহেতু আমাদের টেন থিটা এর মান দেওয়া রয়েছে, তো আমরা লিখতে পারি যে সাইন 2 থিটা সমান 2 টেন থিটা ডিভাইডেড বাই 1 + 10 স্কোয়ার থিটা। আমরা কিন্তু এখানে 2 থিটাকেই থিটা বলতেছি। আচ্ছা, তো এবার টেন 2 থিটা এর মান লাগবে। তো এই জন্য আমরা আলাদা করে এখানে টেন 2 থিটা এর মানটা বের করতেছি। টেন 2 থিটা মান বের করার জন্য আমরা যে সূত্র জানি সেটা হচ্ছে 2 টেন থিটা ডিভাইডেড বাই 1 - 10 স্কোয়ার থিটা। আচ্ছা, এবার প্রশ্নে আমাদের টেন থিটা এর মান দেওয়া ছিল, সেই মানটা এখানে বসাইলেই টেন 2 থিটা পেয়ে যাব। তাহলে এই মানটা হচ্ছে 1/3, অর্থাৎ এখানে হবে 2 × 1/3, নিচে হবে 1 - 1/3, এটাকে স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার করলে পাবো 1/9। আচ্ছা, এবার উপরে হচ্ছে আমাদের 2 ডিভাইডেড বাই 3, আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হবে 9, লসাগু করলে 9 × 9 - 1, উপরে হচ্ছে 9 - 1 অর্থাৎ 8। তো এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারি, এটা হচ্ছে ভাগ, তাহলে গুণ চিহ্ন দিয়ে নিচেরটাকে উল্টিয়ে দিব। তো 8/9 এটাকে উল্টালে হবে 9/8। তো বুঝতেই পারতেছো 3 আর 9 কাটলে হবে 3, 2 এবং 8 কাটলে হবে 4। তাহলে এখান থেকে আমরা টেন 2 থিটার যে মানটা পেলাম সেটা হচ্ছে 3/4। টেন 2 থিটার এর মানটা পেলাম 3/4। তো এই মানটা আমরা এইখানে বসিয়ে দিব। তাহলে 2 × 3/4, নিচে 1 + 3/4 এর স্কোয়ার। তো 3/4কে যদি স্কোয়ার করা হয় তাহলে আমরা পাবো 9/16। আচ্ছা, এবার এখানে 2 আর 4 কাটলে নিচে 2 থাকবে, অর্থাৎ উপরে থাকবে 3/2, আর নিচে একইভাবে আমরা এখানে লসাগু করব। তো লসাগু হবে নিচে 16, এখানে হবে 16 × 16 + 9, অর্থাৎ 16 + 9, তাহলে 25 পেলাম। আচ্ছা, এবার 3/2 এটা হচ্ছে আমাদের মেইন ভাগ, এটাকে আমরা গুণ চিহ্ন লিখে নিচেরটাকে উল্টিয়ে দিব, তাহলে হবে 16/25। এবার যদি আমরা এখানে কাটাকাটি করি তাহলে 2 এবং 16 কাটলে হয় 8, আর 2 × 16, তাহলে আমাদের থাকতেছে উপরে থাকতেছে 3 × 8, অর্থাৎ 3 × 8 = 24, আর নিচে থাকতেছে আমাদের 25। তাহলে ফাইনালি আমরা সাইন 4 থিটা এর মানটা পেয়ে গেলাম 24/25। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি, কারণ এখানে 24/25 রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। এই এমসিকিউটা এসেছে সরল রেখা থেকে। প্রশ্নে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। বলা হয়েছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা কী অনুপাতে বিভক্ত করবে। তো আমাদের প্রথম যে বিন্দু রয়েছে এটাকে আমরা বলতে পারি x1, y1, এবং দ্বিতীয় বিন্দুটাকে আমরা বলতে পারি x2, y2। আচ্ছা, তো আমাদের এখান থেকে অনুপাত বের করতে বলা হয়েছে। তো এর জন্য একটা শর্টকাট রয়েছে। আমরা জানি যে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করবে সেই অনুপাতটা হচ্ছে m1/m2, এবং এই মানটা বের করার শর্টকাট হচ্ছে মডুলাস অফ y1 ভাগ y2। অর্থাৎ এক্স অক্ষরেখা কী অনুপাতে ছেদ করবে বা বিভক্ত করবে এটা জানতে চাইলে আমরা লিখব মডুলাস অফ y1/y2। আর যদি জানতে চাইতো যে y অক্ষরেখা কী অনুপাতে বিভক্ত করবে, সেক্ষেত্রে অনুপাতের মানটা হতো মডুলাস অফ x1/x2। অর্থাৎ y অক্ষরেখা বললে এখানে x হবে, আর x অক্ষরেখা বললে এখানে y হবে। আচ্ছা, এবার আমাদের y1 হচ্ছে 4, অর্থাৎ প্রথম বিন্দুর যে কোটি সেটা হচ্ছে 4, এবং y2 হচ্ছে -2। তাহলে এখানে আমরা লিখে দিলাম 4, আর এখানে -2। যেহেতু তোমার এখানে মডুলাস করতেছি তাহলে কিন্তু নেগেটিভ মান থাকবে না। 4 আর 2 ভাগ করলে আমরা শুধুমাত্র 2 লিখব, মাইনাসকে মডুলাস করলে সেটা প্লাস হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র 2 পেলাম, আর 2কে কিন্তু লেখা যায় 2:1 এভাবে। তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 2:1, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ। আর আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফটি তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে।
আর যারা এখন আমাদের খুলনা ইউনিভার্সিটি এবং কৃষিগুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ক্লাসগুলো করনি, তারা এই ক্লাসের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক থেকে করতে পারবে এবং স্ক্রিনে দেওয়া লিঙ্কগুলো থেকেও ক্লাসগুলো করতে পারবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।